গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা গত ক্লাসে পড়া করেছিলাম কি, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকের অধ্যায়ের প্রথম দুইটা পাঠ করেছিলাম, তাই না? একটা এসডব্লিউ ছিল। এসডব্লিউটা কি ছিল? এসডব্লিউটা ছিল বাংলাদেশকে কেন একটি রাষ্ট্র বলা হয় তার পক্ষে যুক্তি দাও। আমি তো মুখে মুখে সলভ করে দিয়েছিলাম, তাই না? তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আজকে এসডব্লিউটা করতে, তাহলে আমি এখন ওইটা সলভ করে দিচ্ছি। আর যারা এসডব্লিউটা করেছো সবাই খাতা বের করো, আমার সাথে মিলিয়ে দেখো, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে একটি রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই 4টি উপাদান দরকার। লিখব, একটি রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই 4টি উপাদান যথা, কি কি উপাদানগুলো কি? একটা হচ্ছে জনসমষ্টি, দুই নাম্বার ভূখণ্ড, তিন নাম্বার সরকার, লাস্ট সার্বভৌমত্ব। তাই না? এই 4টি উপাদান থাকতে হবে। যখন এই 4টি উপাদান থাকবে তখন তাকে আমরা রাষ্ট্র বলবো। তাহলে আমরা এইটুকু লেখার পরে লিখতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রে তাকালে দেখতে পাই বাংলাদেশের নির্দিষ্ট জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব রয়েছে, তাই না? বাংলাদেশে নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, এটা নির্দিষ্ট সরকার আছে এবং সার্বভৌমত্ব রয়েছে। তাহলে অবশ্যই আমি বলতে পারি যে বাংলাদেশ একটি রাষ্ট্র। যদি তোমরা আরো বর্ণনা হিসেবে লিখো যে বাংলাদেশের জনসমষ্টি লিখলে যে বাংলাদেশের জনসমষ্টি হচ্ছে কত, 16 কোটি সামথিং। তারপরে ভূখণ্ড কত, 1,47,570। সরকার কি, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, সার্বভৌমত্ব রয়েছে। এটার যদি একটু একটু বর্ণনা দাও তাতেও চলবে। বা যদি প্রশ্নটা 2 নম্বরের হয়ে থাকে তাহলে এতটুকু যদি লিখো যে একটি রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই 4টি উপাদান, যথা এই 4টি উপাদান থাকতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের দিকে তাকালে, বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, জনসমষ্টি আছে, সরকার ব্যবস্থা আছে এবং সাথে কি আছে, তাদের সার্বভৌম ক্ষমতা আছে। তাহলে অবশ্যই বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে? এই হচ্ছে এইটার অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা তাহলে পাঠে ফিরে যাব। পাঠ হচ্ছে পৃষ্ঠা নাম্বার, সবাই বই খোলো, পৃষ্ঠা নাম্বার 68, পার্ট 3। বের করেছো? আচ্ছা, পার্ট 3 হচ্ছে নাগরিক ও নাগরিকত্বের ধারণা। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। আমরা গত পাঠে ছিল, গত 2টা পাঠে ছিল রাষ্ট্র কি, বাংলাদেশ কিভাবে রাষ্ট্র হলো। এখন এই রাষ্ট্রের নাগরিকদের নিয়ে আমরা পড়ছি, তাই না? তাহলে রাষ্ট্রে স্থায়ীভাবে যারা বসবাস করে তাদেরকে রাষ্ট্রের নাগরিক বলা হয়। যেমন বাইরে থেকে কোনো টুরিস্ট যদি বা বাইরের কোনো অন্য কোনো ফরেনার যদি বাংলাদেশে বেড়াতে আসে, বেড়াতে এসে আবার চলে যায়, তাদেরকে আমরা নাগরিক বলবো না। এই দেশে যারা স্থায়ীভাবে থাকছে, যেমন আমরা, তোমরা, আমরা হচ্ছে এদেশের নাগরিক। তবে নগরীর সকল অধিবাসীকেই পূর্বে নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এটা আগেকার সময়ের কথা, যখন
নগর রাষ্ট্র ছিল, নগরই একটা রাষ্ট্র হিসেবে ধরা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্রের অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতেন ওই সময়। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণাও বদলে গেছে। সময়ের সাথে সাথে নাগরিক এবং নাগরিকত্বের যে ধারণা সেটাও বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। তাহলে নাগরিকের প্রধান চারটা বৈশিষ্ট্য কি এখানে সুন্দর ছক আকারে দেয়া আছে। আমি ছক না, আমি পয়েন্ট আকারে লেখার চেষ্টা করছি। ঠিক আছে, নাগরিকের চারটা বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে, সবাই আমার সাথে সাথে লিখে নাও, তাহলে তোমাদের নিজেদেরও একবার করে পড়া হয়ে যাচ্ছে। রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, স্থায়ীভাবে তাদের থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে। রাষ্ট্রের প্রতি আনুগত্য বলতে বোঝায় রাষ্ট্রের সরকার কর্তৃক যে নিয়ম কানুন থাকে সেগুলো মেনে চলতে হবে। তিন নাম্বার হচ্ছে, যেহেতু রাষ্ট্রের প্রতি তার আনুগত্য থাকতে হবে, রাষ্ট্রের প্রতি তার আরেকটা কি হচ্ছে, রাষ্ট্রের প্রতি তার তাহলে দায়িত্ব কর্তব্যও রয়েছে। রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন। ঠিক আছে, 4 নাম্বার, রাষ্ট্রের প্রতি যেহেতু দায়িত্ব কর্তব্য আছে, তাহলে রাষ্ট্র থেকে তার সুযোগ সুবিধা ভোগ করারও অধিকার আছে। রাষ্ট্র থেকে রাজনৈতিক এবং সামাজিক অধিকার লাভ। রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ। ঠিক আছে, এই চারটা হচ্ছে নাগরিকের বৈশিষ্ট্য। এই চারটা জিনিস নাগরিকের থাকতে হবে। ঝটপট লিখে নাও সবাই। ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, আমরা পড়ায় ফিরে যাচ্ছি। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব পায়।
বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় কি? বাংলাদেশী। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক। এখন তাহলে দেখি নাগরিক এবং বিদেশি যারা, তাদের মধ্যে কি পার্থক্য। ঠিক আছে, একটি রাষ্ট্র নিজের দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোকও বাস করে। একটা রাষ্ট্রে আমাদের নিজেদের আমরা নিজেরা যারা আছি তারা ছাড়াও বাহিরের দেশের লোকও বাস করছে। শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। বাংলাদেশ থেকে যেমন পড়াশোনার জন্য, চাকরির জন্য, তারপরে আর কি হতে পারে, ব্যবসা বাণিজ্য করার জন্য বাহিরের দেশে মানুষ যাচ্ছে, থাকছে, ঠিক তেমনি বাহিরের দেশে থেকে আমাদের দেশে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীরা, ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবসায়ীরা এবং চাকরির জন্য বাহির দেশ থেকে আমাদের দেশে এসে তারা থাকছে। এরা বিদেশি হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যারা পড়াশোনার জন্য আসে, পড়াশোনা শেষে তারা চলে যায়। ঠিক তেমনি ব্যবসা বাণিজ্যের জন্য যারা আসে তারা তাদের ব্যবসায়িক কাজ সম্পন্ন করে চলে যায়। আচ্ছা, বিদেশে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না। বিদেশে যারা থাকে, বিদেশের বসবাসকারীরা আমাদের রাষ্ট্রের প্রতি তারা আনুগত্য পোষণ করে না। তাদের প্রয়োজন নেই, তাদের নিজেদের একটা রাষ্ট্র আছে, সেই দেশের তারা নাগরিক এবং সেই দেশের প্রতি তারা আনুগত্য প্রকাশ করবে। কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকারগুলো তারা ভোগ করে। যেহেতু আমাদের দেশে তারা আছে, তারা আমাদের দেশে যে সামাজিক অধিকারগুলো সেগুলো ভোগ করবে। রাজনৈতিক কোনো অধিকার তারা ভোগ করতে পারবে না। কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারবে না, এইমাত্র যেটা বললাম। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। তাহলে নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য কি কি বুঝতে পারছো? এখানে সুন্দর করে নাগরিক এবং বিদেশিদের পয়েন্ট করে পার্থক্য দেওয়া আছে। আলাদা করে কি আমার লেখার প্রয়োজন আছে? বলো। আমি আশা করছি তোমরা অবশ্যই জিনিসটা আলাদা করে লিখতে পারবে। এটা কঠিন কিছু না, কোনো কঠিন কিছু থেকে বের করতে হবে না। ঠিক আছে, তাহলে এই কাজটা তোমাদের জন্য থাকলো, তোমরা করবে। পরের পাঠে চলে যাচ্ছি। নাগরিকত্ব লাভের নিয়ম। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। প্রত্যেকের একটা জাতীয় পরিচয় নাগরিকত্ব। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এই পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের দুটি প্রধান উপায়: জন্মসূত্রে নাগরিকত্ব লাভ আর একটা অনুমোদন সূত্রে। মানে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমি বাংলাদেশের নাগরিক, বা বাংলাদেশের সরকার আমাকে অনুমতি দিয়েছে আমাদের দেশে, এই দেশে থাকার জন্য, এবং সেই অনুমতি সূত্রে আমি এই দেশের নাগরিক। দুইভাবে হতে পারে। ঠিক আছে, যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক, আর যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিক। যারা আমাদের দেশের নাগরিক না, কিন্তু আমাদের দেশের সরকারের কাছে আবেদন করলো এবং আবেদনের ফলে সরকার সেটা মঞ্জুর করে তাদেরকে নাগরিকত্ব দিল, সেটা হবে আবেদন সূত্রে বা অনুমোদন সূত্রে নাগরিক। তবে অনুমোদন সূত্রে যারা নাগরিকত্ব লাভ করে তাদেরকে রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয়। যেহেতু আচ্ছা, আমি লেখাটা মুছে দিচ্ছি, যেহেতু এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, আর অনুমোদন সূত্রে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে যেহেতু সরকার তাদেরকে অনুমোদন দিয়েছে, থাকার জন্য অনুমতি দিয়েছে, তার সাথে সাথে কিছু শর্ত তাদের পূরণ করতে হয় নাগরিক হওয়ার জন্য। জন্মসূত্রে নাগরিকত্ব লাভেরটা কি? জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুইটি প্রধান বিবেচ্য হলো জন্মসূত্র নীতি, জন্মস্থান নীতি। জন্মসূত্র নীতি কি আর জন্মস্থান নীতি কি? জন্মস্থান নীতি মানে বুঝতে পারছি কোন জায়গায় সে জন্মগ্রহণ করেছে, সেই স্থানের অনুযায়ী নীতি। আর জন্মসূত্রটা কি? এখানে একদম ডিটেলস কথা বলা আছে, চলো পড়ে দেখি। জন্মসূত্র নীতি, এই নীতি অনুযায়ী বাবা মা যে দেশের নাগরিক, সন্তান সেই রাষ্ট্রের নাগরিক হবে। কোনো বাবা মার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান বাবা মার দেশের নাগরিক হবে। ধরো আমাদের দেশের নাগরিক হচ্ছে বাবা মা, তারা বাইরে চলে গেল থাকার জন্য বা কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যে, তাদের একটা সন্তান ওই দেশে হলো। কিন্তু যেহেতু বাংলাদেশের নাগরিক হচ্ছে বাবা মা, তাহলে সন্তানও বাংলাদেশেরই নাগরিক হবে, যদিও তার জন্ম গ্রহণ করেছে সে দেশের বাহিরে। বোঝা গেছে? এটা হচ্ছে জন্মসূত্র নীতি। সূত্রে, বাবা মায়ের সূত্র থেকে পাওয়া
এই নাগরিকত্ব। পৃথিবীর বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে থাকে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি বাবা মার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। বুঝতে পারছো, ফ্রান্সের জাপানের নাগরিকরা যদি বাংলাদেশে এসে থাকে এবং ওই সময় যদি তাদের সন্তান হয়, তারপরেও তারা জাপান বা ফ্রান্সের নাগরিকই হবে, কারণ বাবা মা জাপানের বা ফ্রান্সের। এভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো বাবা মার সন্তান ওইসব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশ বা ভারতের নাগরিক হবে। ঠিক তেমনি বাংলাদেশ এবং ভারতের কোনো নাগরিক যদি জাপানে বা ফরাসিতে যে জন্মগ্রহণ হয়, তারপরেও তারা বাংলাদেশের নাগরিকই হবে, ওই দেশের নাগরিক হবে না। এটা হচ্ছে জন্মসূত্র নীতি। এবার চলে আসি জন্মস্থান নীতি। আচ্ছা, জন্মস্থান নীতি কি? এই নীতি অনুযায়ী বাবা মা যে দেশেরই হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে, সন্তান সে দেশের নাগরিক হবে। এবার জন্মস্থানের একটা চেঞ্জ আসলো। এতক্ষণ বলেছি বাবা মা যে দেশের নাগরিক সেই দেশের নাগরিক হবে সন্তান, এখন তার জন্ম যেখানেই হোক। এখানে বলা হয়েছে যে বাবা মা যে কোনো দেশের নাগরিক হোক, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের নাগরিক হবে। দুইটা সূত্র বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালন করা হচ্ছে। যেমন জাপান এবং ফরাসিতে পালন করা হচ্ছে বাবা মা যে দেশের নাগরিক, সন্তান সেই দেশের নাগরিক হবে, এবার তার জন্ম যে কোনো দেশেই হোক। কিন্তু জন্মস্থান নীতিটা কি? যে সন্তান যে স্থানে জন্মগ্রহণ করবে সেই স্থানে সে নাগরিক হবে, বাবা মা এবার যে কোনো দেশেরই হোক। এটা কোথায় পালন করা হয়? এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এই নীতি অনুযায়ী বাংলাদেশের বাবা মা কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব পাবে। তাহলে আমেরিকায় জন্মস্থান নীতি অনুসরণ করা হয়। জাপান এবং ফ্রান্সে যেমন জন্মসূত্র নীতি অনুসরণ করা হয়, আমেরিকায় জন্মস্থান নীতি অনুসরণ করা হয়, যে তাদের দেশের কোনো সন্তান জন্মগ্রহণ করলে সে ওই দেশেরই নাগরিক। শুধু তাই নয়, এই নীতি অনুসরণকারী দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলেও সেই দেশের নাগরিক হবে। যদি সেই দেশে না হয়, জাহাজে থাকে, তার নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সে পড়ে যায়, একটু আগে যেটা বলছিলাম যে জলসীমাটা যদি আমেরিকার মধ্যে পড়ে যায়, তাহলেও সেই সন্তান আমেরিকার নাগরিক হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তবে বিশ্বের খুব কম রাষ্ট্র এই নীতি অনুসরণ করে। আমেরিকার যে নীতিটা, এই নীতিটা বিশ্বের খুব কম দেশই অনুসরণ করে, মানে জন্মস্থান নীতি। বেশিরভাগ সময় কোন নীতিটা অনুসরণ করা হয়? জন্মসূত্র নীতি। তার মানে হচ্ছে বাবা মা কোন দেশের নাগরিক। তাহলে নাগরিকত্বের যে নিয়মটা, একটু এখানে যে ছক আকারে দেয়া আছে, দেখো ছকটা একটু খেয়াল করো, আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। নাগরিকত্ব দুই রকম। নাগরিকত্ব দুই রকম, কি কি বলো তো? একটা হচ্ছে জন্মসূত্র, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি অনুমোদন, তাই না? এই গেল নাগরিকত্বের দুইটা ধাপ, ঠিক আছে? এবার চলে আসি জন্মসূত্র একটা কি? একটা হচ্ছে জন্মসূত্র নীতি, আরেকটা জন্মস্থান নীতি। ঠিক আছে? জন্মসূত্রে সূত্র নীতি, জন্মস্থান নীতি। এইখানে বাবা মা যে দেশের নাগরিক,
সন্তান সে দেশের নাগরিক হবে। ঠিক আছে, এই হচ্ছে জন্মসূত্রের নীতি। আর জন্মস্থানের নীতি হচ্ছে সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সে দেশের নাগরিক হবে। বোঝা গেছে? জন্মসূত্রে যে দুইটা, একটা হচ্ছে জন্মসূত্র নীতি আর একটা জন্মস্থান নীতি। বাবা মা যে দেশের নাগরিক, সন্তানও সে দেশের নাগরিক হবে। আর জন্মস্থান হচ্ছে সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে ঠিক সেই দেশের সে নাগরিক হবে। এই দুইটা নীতির মধ্যে জন্মসূত্র নীতিটা বেশি পালন করা হয়, জন্মস্থান নীতিটা কম পালন করা হয়। বিভিন্ন দেশে যে নিয়ম মানার যে সিস্টেমটা, এই সিস্টেমটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, জন্মসূত্র নীতি। বোঝা গেছে? আচ্ছা, এইবার নাগরিকত্বের একটা স্টেপ গেল। এবার চলে আসি অনুমোদন সূত্রে। অনুমোদন সূত্রে কি? যেটা আমাদের দেশের নাগরিক না, বাট সরকারের কাছে আবেদন করার ফলে সে নাগরিকত্ব অর্জন করেছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। এই পদ্ধতিতে এক দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজেই অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার ফলেই এটা সম্ভব হচ্ছে। একজন নাগরিক এক বা একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারছে এবং সেটা অনুমোদন সূত্রে হচ্ছে। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়াও নানা কারণে এক দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয়। এরূপ বসবাসকারী ব্যক্তির ওই দেশের নাগরিকত্বের প্রয়োজন হয়। তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে। আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব দান করে। এখানে নাগরিকত্ব দান করলো, কিন্তু তাতে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেয়া হয়। কি রকম শর্তগুলো কি হবে? নাগরিকত্ব লাভের পর ওই ব্যক্তি সে দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত আছে। কোনো ব্যক্তি অনুমোদন সূত্রে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারবে যদি সে এই যে 9টা শর্ত আছে, এই 9টা শর্তে যে কোনো একটা 9টা শর্ত সে পূরণ করে। কি কি? 1 নাম্বার, ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করতে হবে। ধরো আমি এই দেশের নাগরিক না, আমি সেই দেশে গিয়ে আমেরিকাতে গিয়ে থাকবো, তাহলে আমাকে অবশ্যই ওই দেশের কাউকে যদি আমি বিয়ে করি সে ওই দেশের নাগরিক, তাহলে আমি অনুমোদন সূত্রে নাগরিকত্ব পেতে পারি। অথবা ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে, ওই রাষ্ট্রের আমি কিছু সম্পত্তি ক্রয় করলাম টাকা দিয়ে, সেখানে কিছু সম্পত্তি ক্রয় করলাম যে আমি এবার এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছি। 3 নাম্বার, ওই রাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করি, দীর্ঘদিন কাজের প্রয়োজনে আমি ওই রাষ্ট্রে বসবাস করছি এবং আমাকে সামনে আরও বসবাস করতে হবে। আমাকে অনুমতি দাও তোমার রাষ্ট্রের নাগরিক হওয়ার, যেন আমি এখানে থেকে কাজ তোমাদের এই দেশে ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক করতে পারি। তারপরে ওই রাষ্ট্রে চাকরিরত থেকে, ওই রাষ্ট্রে চাকরি করছে সে চাকরির সুবাদে তাকে অনুমতি দেওয়া যেতে পারে। 5, ওই দেশের ভাষা জেনে। 6, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করে। 7, ভালো চরিত্রের অধিকারী হয়ে। 8, উন্নততর দক্ষতার অধিকারী হয়ে, সে অনেক বেশি দক্ষ, সে দেশের জন্য সম্পদ হিসেবে পরিণত হবে, এরকম যদি চিন্তা করা হয় তাহলেও সরকার অনুমতি দিতে পারে। তারপরে হচ্ছে 9, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তি উপরের শর্তগুলোর এক বা একাধিক শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারে। যেখানে 9টা শর্ত, 9টাই 100% পূরণ করতে হবে তা না, এক বা একাধিক শর্ত পূরণ করলেও যদি ওই দেশের সরকার মনে করে যে হ্যাঁ তাকে নাগরিকত্ব দেওয়া সম্ভব, তাহলে সে অনুমোদন সূত্রে নাগরিক হতে পারে। এই দেশের নাগরিকদের মতো প্রায়
সমান অধিকারের সুযোগ সুবিধা সে প্রাপ্য হবে। যখন তাকে অনুমতি দেয়া হবে, অনুমোদন সূত্রে নাগরিকত্ব দেয়া হবে, তখন সেই দেশের নাগরিকদের মতো সে সমস্ত সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, গেল অনুমোদন সূত্রে নাগরিকত্ব। তাহলে এটা পেতে হলে এই সূত্রের হচ্ছে শর্ত সাপেক্ষে। ঠিক আছে, অনুমোদন সূত্রে যারা, তারা বিভিন্ন শর্ত সাপেক্ষে নাগরিক হয়ে থাকে। আচ্ছা, এবার চলে আসি দ্বি-নাগরিকত্ব। দ্বি-নাগরিকত্ব কি? মানে একের অধিক নাগরিকত্ব যদি কারো থাকে, তাহলে যেমন আমি যদি বাংলাদেশের নাগরিক হই এবং আমেরিকার শর্ত সাপেক্ষে আমি আমেরিকার সিটিজেনশিপ বা সেখানে নাগরিকত্ব গ্রহণ করি, তাহলে আমার হবে দ্বি-নাগরিকত্ব, মানে আমার দুইটা নাগরিকত্ব রয়েছে। আচ্ছা, একই ব্যক্তির দুইটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বি-নাগরিকত্ব বলে। বোঝা গেছে কথা? কোনো বাংলাদেশি বাবা মার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হবে। যেহেতু আমেরিকাতে জন্মস্থান নীতি অনুসরণ করা হয়, আমেরিকায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে আমেরিকার সিটিজেন হবে। আবার বাংলাদেশের বাবা মা বাংলাদেশে যেহেতু জন্মসূত্র নীতি পালন করা হয়, সেই অনুযায়ী বাবা মা সে বাংলাদেশের নাগরিক হলে সন্তান বাংলাদেশের নাগরিক হবে বাংলাদেশের নীতি অনুযায়ী। তাহলে খেয়াল করে দেখো, সন্তানটা জন্মগ্রহণ করেছে আমেরিকাতে, সে আমেরিকার সিটিজেন, বাবা মা বাংলাদেশি নিয়ম অনুসারে সে বাচ্চাটা বাংলাদেশের সিটিজেনও হবে। তাহলে সে দ্বি-নাগরিকত্ব পেল। বোঝা গেছে? আচ্ছা, এক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। সে দুইটা দেশের নাগরিকত্বই পাবে। সে ইচ্ছা করলে যে কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রেরই নাগরিকত্ব থাকতে পারে। সে চাইলে একটা দেশের নাগরিকত্ব নিতে পারে, আবার যদি মনে করে না আমার দুইটা দেশেরই নাগরিকত্ব লাগবে, সে দুইটাই নিতে পারে। ঠিক আছে, এটা এখন তার উপরে, এটাকে বলে দ্বি-নাগরিকত্ব। কাজ 1, দলে ভাগ হয়ে নাগরিকত্ব লাভের নিয়মগুলো চিহ্নিত করো। এই যে নাগরিকত্ব লাভের যে নিয়মগুলো সব দেওয়া হলো, চিহ্নিত করার আলাদা কিছু আছে? নেই। কাজ 2, আমেরিকা, কানাডা, বাংলাদেশ ও ভারতে কি ধরনের নাগরিকত্ব রয়েছে? আমেরিকাতে কি? জন্মস্থান নীতি। কানাডাতে জন্মস্থান নীতি। বাংলাদেশ ও ভারতে জন্মসূত্র নীতি। ঠিক আছে? আচ্ছা, গেল, এই 4টা সলভ হলো। এবার পার্ট 5-এ চলে যাই, সর্বশেষ পার্ট, দেশের উন্নয়নে নাগরিকের ভূমিকা। রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক অবিচ্ছেদ্য। রাষ্ট্র আছে বলেই সেখানে নাগরিক আছে, আবার নাগরিক ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব চিন্তা করা যায় না। কারণ রাষ্ট্রের যে 4টা শর্ত, এর মধ্যে একটা শর্ত হচ্ছে জনসংখ্যা থাকতে হবে, নির্দিষ্ট জনসমষ্টি থাকতে হবে, না হলে সেটা রাষ্ট্র হবে না। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে আন্তরিক হলে সে সুনাগরিক বলে বিবেচিত হয়। তার দ্বারা দেশের অধিক উন্নয়ন সাধিত হয়। একজন সুনাগরিক বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী ও নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সকল নাগরিকই সুনাগরিকের গুণ অর্জন করতে পারে না। কাজেই বলা যায় রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই নাগরিক। লাস্ট কথাটা একটু দেখো, রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিকই নাগরিক। মানে একটা রাষ্ট্রে যত নাগরিক আছে তারা সবাই সুনাগরিক হতে হবে এমন কোনো কথা নাই, এবং সবাই যে হচ্ছে তাও না। সবার রাষ্ট্রের প্রতি আন্তরিকতা একরকম থাকে না, সবাই রাষ্ট্র নিয়ে এত চিন্তা করে না, তাহলে কোনো রাষ্ট্র আর পিছিয়ে থাকতো না। স্বার্থপরতা বলে একটা বিষয় আছে, যেটা কম বেশি অনেকের মধ্যেই থাকে। সবাই নিজেরটা চিন্তা ছেড়ে রাষ্ট্রের চিন্তা করবে, রাষ্ট্রের উন্নয়নে কাজ করবে, আন্তরিক হবে, এটা ভাবা অন্যায়। তাহলে যারা রাষ্ট্রের প্রতি আন্তরিক এবং রাষ্ট্রের দায়িত্ব কর্তব্যগুলো পালন করছে তারা হচ্ছে সুনাগরিক, তাই না? তাহলে সর্বোপরি আমি কথাটা কি বলতে পারি, যে প্রথম কথা হচ্ছে সবাই দেশের নাগরিক, কিন্তু সুনাগরিক সবাই না। সুনাগরিক হতে হলে তাদের আলাদা কিছু কোয়ালিটি দরকার, যেমন দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালনে আগ্রহী,
দেশের প্রতি আন্তরিক, নিজেরটা পরে চিন্তা করছে, আগে দেশে নিয়ে চিন্তা করছে, তারা হচ্ছে সুনাগরিক। তাহলে আমার কথাটা কি এখানে যথার্থ হলো? দেখো তো, যে রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক হতে পারে না, তাই না? সুনাগরিক না হলেও যারা সুনাগরিক তারা অবশ্যই নাগরিক। বুঝতে পারছো? রাষ্ট্রের সকল নাগরিক সুনাগরিক না হলেও সকল সুনাগরিক যারা তারা নাগরিক। ঠিক আছে, ওকে, পরের পাঠে যাচ্ছি। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার ভোগ করি। বিনিময়ে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদেরও বেশ কিছু দায়িত্ব কর্তব্য আছে। যেমন রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করতে হবে। আর কি, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং সদ্ব্যবহার করতে হবে, নষ্ট করা যাবে না রাষ্ট্রীয় সম্পদ। ঠিক তেমনি দেশের উন্নয়নের জন্য আমাদের যেসব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, তাই না? এগুলো সবই আমাদের দায়িত্ব কর্তব্য, এগুলো দেশের জন্য আমাদের পালন করতে হবে। আধুনিক রাষ্ট্রে নাগরিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক রাষ্ট্র কি হয়? নাগরিকের সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হচ্ছে কে? জনগণ, তাই না? আমাদের দেশের রাষ্ট্রের ক্ষমতার মালিক কে? জনগণ। আমরা সরকার প্রধান নির্ধারণ করছি, 5 বছর পরে আমরাই ভোট দিয়ে চেঞ্জ করছি। তাহলে সকল ক্ষমতা কার কাছে? নাগরিকের কাছে, বা জনগণ যারা আছে তাদের কাছে। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠনে সহায়তা করছে। দেখেছো? সরকার যদি সে দেশের কল্যাণকর না হয়, এমন কোনো কাজ করে, তাহলে জনগণই পরবর্তী সময়ে ওই দলকে আর ভোট দেয় না। তাই তো আমরা যখন দেখছি যে আমাদের উন্নয়নের জন্য আমাদের এলাকার যে এমপি বা আমাদের এলাকার যে চেয়ারম্যান সে কাজ করছে না, তাহলে কি পরবর্তীতে তাকে আর ভোট দেব না? তাহলে এই যে আমাদের উন্নয়নের জন্য যারা কাজ করবে, এটা নির্বাচন করছে কে? জনগণ। রাষ্ট্রের শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন সহ সব কিছুই তাই নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা তথা নাগরিক হিসেবে যথাযথ ভূমিকা পালনের উপরে। দেশের উন্নয়নের দায়িত্ব কেবল সরকারের একার নয়, নাগরিকদেরও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দুই পক্ষকেই আন্তরিকতার সাথে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই একটা দেশের উন্নয়ন সম্ভব এবং সেই দেশের নাগরিকগুলোকে আমরা জনসম্পদ বলতে পারি বা মানব সম্পদ বলতে পারবো। বোঝা গেছে কথা? তাহলেই দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। যেমাত্র আমি এখনই যেটা বললাম, যে দুইজনকে, যেমন সরকার ঠিক তেমনি জনগণ, দুইজনকে আন্তরিকতার সাথে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। সরকারকে যেমন দেশ প্লাস দেশের যে নাগরিক আছে তাদের সুযোগ সুবিধা দিতে হবে, নাগরিককেও ঠিক তেমনি দেশের জন্য আন্তরিকতার সাথে কাজ করতে হবে, তাহলে একটা দেশ উন্নত হবে। ঠিক আছে, আমাদের অধ্যায়টা আজকে শেষ হয়ে গেল। লাস্ট কাজটা কি ছিল? নাগরিক হিসেবে তুমি দেশের উন্নয়নে কি কি ভূমিকা পালন করবে? দেশের উন্নয়নের জন্য ভূমিকা পালন করতে হলে কী করতে হবে? অবশ্যই রাষ্ট্র প্রদত্ত যে শিক্ষা সেটা আমাকে গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করার পরে রাষ্ট্রের প্রতি আমাকে অনুগত থাকতে হবে, রাষ্ট্রের আইন কানুনগুলো আমাকে মেনে চলতে হবে, নিয়মিত কর প্রদান করতে হবে, ভোট প্রদান করতে হবে সঠিক ব্যক্তিকে, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা করতে হবে এবং তার সদ্ব্যবহার করতে হবে এবং আন্তরিকতার সাথে দেশ ও উন্নয়নের জন্য কাজ করতে হবে, তাই না? তাহলেই তুমি একজন আদর্শ নাগরিক হিসেবে দেশে বিবেচিত হবে। ঠিক আছে, তাহলে কি একটা তালিকা প্রস্তুত হলো? আচ্ছা, চলো এবার অনুশীলনীটা দেখে নেই কি আছে। সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে? একটা সার্বভৌম ক্ষমতা, তার মূল অধিকারী কে? জনগণ, সরকার, সমাজ, রাষ্ট্র। অবশ্যই সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র। একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকার থাকে। 2 নাম্বার, রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা কি থাকবে? সরকার কি কি করে? দেশ পরিচালনা করে, জনগণের নিরাপত্তা রক্ষা করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। অবশ্যই দেশ পরিচালনা করে সরকার, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সরকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে কে? সেটাও সরকারই করে। তাহলে উত্তর হবে ঘ, 1, 2 এবং 3। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক, রাষ্ট্রে নিজের দেশের নাগরিক ছাড়াও অন্যান্য দেশের লোক বাস করে। ক, একটা রাষ্ট্র সেই দেশের নিজের নাগরিক, সেই দেশের নাগরিক ছাড়াও অন্য দেশের লোক বাস করে।
অর্থাৎ খ রাষ্ট্রের সাথে ক রাষ্ট্রের যুদ্ধ বেঁধে যাওয়ায় অন্যান্য দেশের লোক নিজ দেশে চলে গেলেও ক রাষ্ট্রের নাগরিকগণ সরকারের নির্দেশে বাধ্যতামূলকভাবে যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধে খ রাষ্ট্র ক রাষ্ট্রকে দখল করে নিল। প্রথম কথা হচ্ছে ক একটা রাষ্ট্র, কথাটা একটু কমপ্লিকেটেড, খেয়াল করো। ক একটা রাষ্ট্র, সেই দেশে নিজের দেশে নাগরিক আছে এবং বিদেশি যারা আছে তারাও থাকছে। হঠাৎ করে কি হলো, খ একটা রাষ্ট্র সে ক রাষ্ট্রকে আক্রমণ করলো, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ বেঁধে যাওয়ার ফলে কি হলো, ক রাষ্ট্রে যারা নাগরিক ছিল সেই দেশের, তারা ছাড়া অন্য দেশের যারা ওই দেশে বাস করতো তারা নিজের দেশে চলে গেল। মানে ফরেনার যারা আছে, বিদেশিরা যারা আছে তারা নিজেদের দেশে চলে গেল। কিন্তু সেই দেশের যে নাগরিক, ক রাষ্ট্রের যে নাগরিক, তারা কোথায় যাবে? তারা তো ওই দেশেরই নাগরিক। তারা যেহেতু সরকারকে মানছে, সরকারের আদেশ মেনে চলছে, তারা সরকারের নির্দেশ মতে বাধ্যতামূলকভাবে যুদ্ধে অংশগ্রহণ করলো, কারণ তারা সরকারের প্রতি অনুগত। যুদ্ধে কি হলো, খ রাষ্ট্র ক রাষ্ট্রকে দখল করে নিল। যদিও তারা যুদ্ধ করলো, ক রাষ্ট্র জিততে পারলো না, খ রাষ্ট্র কি করলো, জিতে গেল এবং ক রাষ্ট্রটাকে তারা দখল করে নিল। এবার প্রশ্নে যাচ্ছি, ক রাষ্ট্রে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের চলে যাওয়ার কারণ কি? কারণ তারা ক রাষ্ট্রের নাগরিক নয়। অবশ্যই ক রাষ্ট্র তাদের যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করতে পারে না, তারা ক রাষ্ট্রের প্রতি অনুগত নয়। অবশ্যই এই তিনটা কারণ, যেহেতু তারা এই দেশের নাগরিক নয়, তার ওই রাষ্ট্রে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্যও নয়। ঠিক তেমনি তারা ওই রাষ্ট্রের প্রতি অনুগত নয়, কারণ ওই দেশে তারা নাগরিক না। তাহলে উত্তর হবে ঘ 1, 2 ও 3। 4 নম্বর প্রশ্ন, খ রাষ্ট্র কর্তৃক ক রাষ্ট্র দখল করে নেয়ায় ক রাষ্ট্রের কোন উপাদানটি বিলুপ্ত হলো? যেহেতু রাষ্ট্রকে দখল করে নিয়েছে, তাহলে সেই রাষ্ট্রের কি ক্ষমতা হরণ করা হয়েছে, ক্ষমতা কি করা হয়েছে, বিনষ্ট করা হয়েছে। তাহলে ক্ষমতাটা কি? সার্বভৌমত্ব। সেই দেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করে দেয়া হয়েছে। উত্তরটা হবে ঘ সার্বভৌমত্ব। বোঝা গেছে? আচ্ছা, যেহেতু আমাদের এখন অনুশীলনীটাও হয়ে গেল, পাঠগুলো সব মোটামুটি দেখা হয়ে গেছে, পড়া হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নাগরিক কি, রাষ্ট্র কি করে গঠন হয়, তাই না? আশা করি কোনো সমস্যা নেই। তো আজকে এই অধ্যায়টা বাসায় ভালোভাবে রিডিং পড়বে। রিডিং পড়ার সাথে সাথে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে, এবং অবশ্যই তোমরা যখন অ্যান্সার শিটটা পাবে, হার্ড কপিটা পাবে, তার সাথে মিলিয়ে দেখবে যে তোমরা কতটুকু বুঝে উত্তরগুলো লিখতে পেরেছো। এটা নিজের জন্য, কারণ সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই হুবহু বই থেকে আসবে না, তোমরা মুখস্থ করে লিখতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের নিজেদের সৃজনশীল প্রশ্ন লেখার একটা দক্ষতা তৈরি করতে হবে, তাহলে আর কখনোই অন্য কোনো প্রশ্নের উপর নির্ভর থাকতে হবে না। ঠিক আছে? বাসায় অবশ্যই চেষ্টা করবে সৃজনশীল প্রশ্নগুলো লেখার জন্য, উত্তরগুলো কতখানি পারো লেখার জন্য, আর অবশ্যই অধ্যায়টা ভালোভাবে রিডিং করবে। ভালো থেকো সবাই। আজকে তো অধ্যায় শেষ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।